electromagnetic wave for conducting media. বেশ, তাহলে কন্ডাক্টিং মিডিয়ার জন্য আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আনতে চাইছি, ডিরাইভ করতে চাইছি, কিন্তু ইনিশিয়ালি আমাদের কী লাগবে? ম্যাক্সওয়েলস ইকুয়েশন। ম্যাক্সওয়েলস ইকুয়েশন কী আছে কন্ডাক্টিং মিডিয়ার ক্ষেত্রে? কী হবে? ডেল ডট ই, প্রথমে একটা ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন, ডেল ডট ই ইজ ইকুয়াল টু 0। তারপরে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ডেল ডট বি, এটাও ইজ ইকুয়াল টু 0। তারপরে ইলেকট্রিক ফিল্ডের জন্য কার্ল যেটা নিই আমরা, ডেল ক্রস ই, এর ভ্যালু কত? মাইনাস মিউ দিলে এখানে ডেল এইচ ডেল টি হবে, আর যদি মিউ না দাও বাইরে তাহলে ডেল বি ডেল টি লিখতে হবে। আমি এইচ দিয়ে এটাকে লিখতে চাইছি। আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কার্ল ইকুয়েশনটা ডেল ক্রস এইচ, সেটা হচ্ছে সিগমা ই, যেটা ছিল ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর জে, জে ইকুয়ালস টু সিগমা ই আমরা জানি, প্লাস এপসাইলন ডেল ই ডেল টি। এই চারটে ইকুয়েশন, এটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন ফর কন্ডাক্টিং মিডিয়া। এবার এই যে সিগমাটা দেখছো, সেটা সিগমাটাকে কী বলা হয়? ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। তাহলে একটা কন্ডাক্টিং মিডিয়ার তো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি থাকবেই, ফলে এই সিগমাটা নন জিরো, সেই জন্য এই পার্টটা জিরো হচ্ছে না, এই জায়গাটা কিন্তু জিরো হচ্ছে না, ঠিক আছে? তাহলে এখান থেকে বলতে পারি যে না, এখান থেকে আমরা আগে ওয়েভ ইকুয়েশনটাকে নিয়ে আসার চেষ্টা করি, দেখি কী আসছে। তাহলে দুদিকে আমি কার্ল নেব, হ্যাঁ, ডেল ক্রস করতে চাই। কার ক্ষেত্রে? এই থার্ড যে ইকুয়েশনটা আছে, সেই থার্ড ইকুয়েশনের ক্ষেত্রে আমি একটা কার্ল নিতে চাই দুদিকে। তাহলে কার্ল নিলে কী হবে? ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস মিউ ডেল ডেল টি অফ ডেল ক্রস এইচ। হয়েছে? তাহলে কী হবে? এই যে এখানে ভেক্টরের যে ফর্মুলাটা আমি এর আগের দিন বলেছিলাম, সেটা কী হবে? মাইনাস ডেল স্কোয়ার ই। দেখো এই ডেল স্কোয়ারের মাথায় কিন্তু ডেলের মাথায় ভেক্টর সিম্বল হবে না, কারণ দুটো ডেল ডট গুণ হলে ডেল স্কোয়ার হয়, সেই জন্য ডট গুণ করলে স্কেলার গুণ, তাই এর মাথায় কিন্তু কোনো ভেক্টর সাইন নেই, সেই জন্য জাস্ট ডেল স্কোয়ার ই এর উপরে ভেক্টর সিম্বল হবে, প্লাস ডেল অফ ডেল ডট ই, এদের প্রত্যেকের মাথায় ভেক্টর সাইন হলো, ইজ ইকুয়াল টু মাইনাস মিউ। এবার ডেল ক্রস এইচ এর ভ্যালুটা দেখো ফোর্থ ইকুয়েশন, ম্যাক্সওয়েলস ইকুয়েশনের 4 নম্বর ইকুয়েশন থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই কত লিখবো সেই ভ্যালুটা? মিউ ডেল ক্রস এইচ ইকুয়ালস টু মিউ সিগমা ই, আবার মাইনাস দিয়ে মিউ এপসাইলন ডেল ই ডেল টি। এবার দেখো বাঁ দিকে যে সেকেন্ড টার্মটা আছে, ডেল অফ ডেল ডট ই, ডেল ডট ই মানে আমরা দেখো ম্যাক্সওয়েল ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশন থেকে পেয়ে যাচ্ছি ডেল ডট ই মানে 0, তাহলে এই পার্টটা কিন্তু হয়ে গেল 0। এটা আমি একটা অ্যারো দিয়ে 0 দেখাচ্ছি যে এই পার্টটা 0। তাহলে কি হবে? ডেল স্কোয়ার ই ভেক্টর ইজ ইকুয়াল টু মিউ সিগমা ই ভেক্টর প্লাস মিউ এপসাইলন ডেল ই ডেল টি। তাহলে এটা একটা ইকুয়েশন পেলাম। দেখো এটা ওয়েভ ইকুয়েশনের মতো না, এটা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, এটা হচ্ছে ফর ইলেকট্রিক ফিল্ড। এবার ফর ম্যাগনেটিক ফিল্ড একই রকম ক্যালকুলেশন যদি আমরা করি, যে এইচ এর ক্ষেত্রে যেমন 4 নম্বর ইকুয়েশনটা আছে ম্যাক্সওয়েলস ইকুয়েশনের 4 নম্বরটা, এখানে যদি দুদিকে কার্ল নিয়ে নিই, কার্ল নেওয়ার পরে ফর্মুলা যেভাবে ভেক্টর ফর্মুলা ইউজ করলাম সেইভাবে ইউজ করে নিয়ে সব ভ্যালুগুলো যদি বসানো হয়, তাহলে দেখবে ফর ম্যাগনেটিক ফিল্ড আমরা পাবো ডেল স্কোয়ার এইচ ইকুয়ালস টু মিউ সিগমা এইচ প্লাস মিউ এপসাইলন ডেল এইচ ডেল টি। এটা হয়ে যাবে, এটা তোমরা নিজেরা করে দেখো একবার, হ্যাঁ। এটা হচ্ছে ফর ম্যাগনেটিক ফিল্ড, খাতায় লিখে নাও সবাই। এইবার যেটা করব সেটা হচ্ছে নাও ফ্রম ম্যাক্সওয়েলস ইকুয়েশন আমরা জানি ডেল ক্রস ই ইজ ইকুয়াল মাইনাস মিউ ডেল ডেল টি অফ কে ক্রস এইচ
দেখো তো বুঝতে পারলে কি না? কী করছি আমি, দাঁড়াও। ডেল এইচ ডেল টি আগে এটা লিখে নিই। এবার দুদিকে আমি কে ক্রস নিলাম, কে ক্রস ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস মিউ ডেল টি অফ কে ক্রস এইচ, হয়েছে? এবার ডেল ক্রস ই মানে আগের দিন আমরা দেখেছি আই কে ভেক্টর ক্রস ই হবে মাইনাস মিউ ডেল টি অফ কে ক্রস এইচ, কে ক্রস আই কে ক্রস ই মাইনাস মিউ ডেল টি তুলে দিলে কি হবে, মাইনাস আই ওমেগা হয়, এটা হবে। দেখো এই আই দুটো কিন্তু নাথিং বাট এ কমপ্লেক্স নাম্বার, আই হচ্ছে √/-1, এটা কিন্তু কমপ্লেক্স নাম্বার। তা দুদিক থেকে আই আমি তুলে নিতে পারি। আই যদি দুদিক থেকে তুলে নেওয়া যায় তাহলে কি পড়ে থাকবে, কে ক্রস ই ইজ ইকুয়াল টু মিউ ওমেগা কে ক্রস এইচ, হয়েছে? তাহলে এইবার কে ক্রস ই এইটা যদি তুমি ফর্মুলা ইউজ করো, ভেক্টরের ফর্মুলা, তাহলে কি আসবে, হ্যাঁ কী হবে, এটা কে ডট ই মাইনাস কে ডট কে ই, এটা কিন্তু ভেক্টরের ফর্মুলা। হ্যাঁ, এই ফর্মুলাগুলো একদম রপ্ত রাখতে হবে সবসময়, কে ক্রস এইচ। এইবার দেখো কে ডট কে, এই দুটো ভেক্টর, কে ডট কে মানে কি হবে, কে স্কোয়ার, আবার কে আর ই, কেটা হচ্ছে প্রোপাগেশন কে ভেক্টর। হোয়াট ইজ কে ভেক্টর? কে হচ্ছে প্রোপাগেশন ভেক্টর, এই কেটা হলো প্রোপাগেশন ভেক্টর। এটা একটু সম্পর্কে একটু বলে দিই, প্রোপাগেশন ভেক্টর, প্রোপাগেশন ভেক্টর মিন্স যদি এরকম, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, ঠিক আছে? এক্স অ্যাক্সিসে ম্যাগনেটিক ফিল্ড এইভাবে ট্রান্সভার্স ওয়েভের মতো যাচ্ছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। ওয়াই অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড আছে এরকম, এবং এটা পরস্পরের সঙ্গে লম্ব, দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার বা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে জেড অ্যাক্সিসে, জেড ডিরেকশানে, মানে এই দিকটায় জেড ডিরেকশানে ওয়েভটা মুভ করছে, তাহলে ওয়েভের প্রোপাগেশন হচ্ছে জেড ডিরেকশানে, সেই দিকটা বোঝানোর জন্য কে ভেক্টর দিয়ে বোঝানো হয়। তাহলে কে ভেক্টরের যে ডিরেকশন সেটা আইদার এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, যেদিকেই হোক না কেন সেই দিকে ওয়েভটা মুভ করছে, এবং তার সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশানে আছে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড। এবং এই ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আর ওয়েভ প্রোপাগেশন, এগুলো এরা কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার সবসময়ের জন্য। এটা আমরা প্রমাণও করে দেখবো পরে একটা জায়গায়। হ্যাঁ, মিউচুয়ালি কিন্তু তারা পারপেন্ডিকুলার। এইবার কী হচ্ছে দেখো, এটা মাথায় রেখে কে ডট ই, কে যেদিকে আছে ই তার সঙ্গে লম্ব, ফলে কে ডট ই এই পোর্শনটা, এই ফার্স্ট যে টার্মটা সেটা কিন্তু 0। তাহলে পড়ে থাকছে মাইনাস কে ডট কে মানে কে স্কোয়ার ই ভেক্টর ইজ ইকুয়াল টু মিউ ওমেগা কে ক্রস এইচ। দেখো মিউ ওমেগা কে ক্রস এইচ, এবার কে ক্রস এইচ এটা সমান কত লেখা যাবে বলতে পারবে? মাথায় আসছে? আচ্ছা, তাহলে এর জন্য একটা ছোট্ট ক্যালকুলেশন আমি করি, ঠিক আছে? তাহলে কে ক্রস এইচ এর ভ্যালু কত, সেটার জন্য আমাদের যেটা করতে হবে, ফর কন্ডাক্টিং মিডিয়া, খাতায় লিখছো তো তোমরা সবাই? ফর কন্ডাক্টিং মিডিয়া ডেল ক্রস এইচ ইজ ইকুয়াল টু সিগমা ই প্লাস এপসাইলন ডেল ই ডেল টি, হয়েছে? তাহলে ডেল ক্রস এর জায়গায় হবে আই কে ভেক্টর ক্রস এইচ ইজ ইকুয়াল টু সিগমা ই প্লাস এপসাইলন ডেল ই ডেল টি, হয়েছে? और आई के क्रॉस এইচ সিগমা ই এর জায়গাটা দেখো, সিগমা ই এইখানে এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে, তার আগে এক কাজ করি, ডেল ই ডেল টিটাকে সরাই,
আচ্ছা, মাইনাস এপসাইলন ডেল ডেল টি অফ ই ভেক্টর মানে হচ্ছে মাইনাস আই ই, ঠিক আছে, সরি ভুল বললাম, মাইনাস আই না, মাইনাস আই ওমেগা ই। কোনো সমস্যা আছে কারো এটা নিয়ে? না, আশা করি সমস্যা থাকবে না। তাহলে আই কে ক্রস এইচ, এখানে দেখো কিছু নেই, মানে এখানে আমরা মাইনাস আই স্কোয়ার লিখতে পারি, যেখানে আই হচ্ছে কমপ্লেক্স নাম্বার, রুট ওভার -1, তাহলে মাইনাস আই স্কোয়ার মানে কত হবে 1। এইখানে +1 ধরে, +1 যেহেতু আছে এটাকে আমরা মাইনাস আই স্কোয়ার দিয়ে রিপ্লেস করলাম, তাহলে মাইনাস আই স্কোয়ার সিগমা ই মাইনাস এপসাইলন আই, এপসাইলন আই ওমেগা ই হয়েছে। তাহলে কে ক্রস এইচ এর ভ্যালু এখান থেকে পেয়ে যাচ্ছি, দেখো কে ক্রস এইচ, তাহলে অতএব কে ক্রস এইচ ইজ ইকুয়াল টু মাইনাস আই সিগমা প্লাস ওমেগা এপসাইলন বাইরে ই ভেক্টর। তাহলে এই যে ভ্যালুটা কে ক্রস এইচ এর মানটা পেলাম, সেই মানটা আমরা এইখানে বসাই, যদি এখানে বলতে এই জায়গাটায় বসাচ্ছি মাইনাস কে স্কোয়ার ই সমান মিউ ওমেগা, কে ক্রস এইচ এর ভ্যালু কত এসছে, মাইনাস আই সিগমা প্লাস ওমেগা এপসাইলন মাইনাস আই সিগমা সিগমা প্লাস ওমেগা এপসাইলন ই হয়েছে। তাহলে এখান থেকে ফাইনালি কত পাচ্ছি, কে স্কোয়ারের ভ্যালু হচ্ছে আই ওমেগা মিউ সিগমা প্লাস মিউ এপসাইলন ওমেগা স্কোয়ার হয়েছে। এই কে স্কোয়ারের ভ্যালু আমরা এখানে এটা পেয়ে গেলাম। দিস ইজ ফর কন্ডাক্টিং মিডিয়া। এখন দেখো এটাকে নিয়ে একটু অ্যানালিসিস করব, আমি আরেকটু নিচে চলে যাচ্ছি। হ্যাঁ, তাহলে কি পেলাম ফাইনালি, আরেকবার লিখে নিই, কে স্কোয়ার, তাহলে ফাইনালি উই অবটেইন কে স্কোয়ার ইজ ইকুয়াল টু আই ওমেগা মিউ সিগমা প্লাস মিউ এপসাইলন ওমেগা স্কোয়ার, এটা পেয়েছি। তাহলে দিস ইজ নাথিং বাট এ কমপ্লেক্স নাম্বার, এটা কিন্তু কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার। এবার কে, এটা যদি কমপ্লেক্স নাম্বার হয়ে গিয়ে থাকে তাহলে আমরা কে কে এইভাবে লিখতে পারি না, আলফা প্লাস আই বিটা, এটাও তো একটা কমপ্লেক্স নাম্বার, এটাও হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে এই একটা কমপ্লেক্স নাম্বারের সাথে যদি একে কম্পেয়ার করি তাহলে তার আগে দরকার কে স্কোয়ার। কে স্কোয়ার মানে হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস আই টু আলফা বিটা। দেখে নাও হিসেব করে এটাই আসবে কিনা। যদি স্কোয়ার করি আলফা প্লাস আই বিটা, আই মানে তো √-1, তাহলে আই বিটার স্কোয়ার করতে গেলে এখানে -1 চলে আসছে। তাহলে এই পার্টটা হচ্ছে রিয়াল আর এই পার্টটা হচ্ছে ইমাজিনারি। ঠিক একইভাবে এই পার্টটা রিয়াল আর এই পার্টটা হলো ইমাজিনারি। তাহলে এই দুটোর যদি কম্পেয়ার করি তাহলে by comparing we obtain alpha square minus beta square is equal to আসবে mu epsilon omega, আর এদিকে 2 alpha beta সমান আসবে ওমেগা সিগমা মিউ, এটা আসবে। ঠিক আছে, তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি সলভ করে নাও তাহলে ইউ হ্যাভ টু সলভ দিস ইকুয়েশনস। এই দুটো ইকুয়েশনকে সলভ করলে কি আসবে আমি সেটা একবারে বলে দিচ্ছি, তোমরা নিজেরা সলভ করে দেখতে পারো যে আদৌ সেটা আসে কিনা। তাহলে সলভিং দিস টু ইকুয়েশনস we get alpha is equal, এটা ভালো করে লিখে রাখবে এবং এটা প্র্যাকটিস করে রাখবে, এটা পরীক্ষায় আসে, মিউ এপসাইলন ভাগ 2 থার্ড ব্র্যাকেটের ভেতরে রাখছি রুট ওভার একটা বড় টার্ম 1 প্লাস সিগমা ভাগ মিউ এপসাইলন স্কোয়ার প্লাস 1
টু দি পাওয়ার হাফ। সিমিলারলি বিটাও আসবে ওমেগা রুট ওভার মিউ এপসাইলন ভাগ 2 রুট ওভার 1 প্লাস সিগমা ওমেগা এপসাইলন স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে ইন টার্মস অফ আলফা অ্যান্ড বিটা, এইবার এই যে আলফা বিটার ভ্যালুগুলো যে আমরা পেলাম, সেই আলফা বিটা দিয়ে কিন্তু এবার আমরা ওই ওয়েভ ইকুয়েশনটার সলিউশনটা পাবো। এই যে ওয়েভ ইকুয়েশনটা আমরা এখানে ডিরাইভ করেছি ফর ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, একদম প্রথমে এই দুটোর যে সলিউশন হবে, সেই সলিউশন দুটো ইন টার্মস অফ আলফা অ্যান্ড বিটা উই ক্যান রাইট লাইক দিস। এটা অনেক বড় একটা ক্যালকুলেশন, আমি জাস্ট রেজাল্টটাকে এখানে লিখেছি। আমিও চাইবো তোমরা এইভাবে মনে রাখবে, কারণ পরীক্ষার সময় যদি প্রশ্নটা আসে অত ডিটেলে ক্যালকুলেশন করার সময়ও পাবে না, বা সেটার জন্য মার্কসও থাকবে না। তাহলে ইন টার্মস অফ আলফা অ্যান্ড বিটা দ্য ফিল্ড ভেক্টরস বলতে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের যে ইয়েটা ইকুয়েশনটা, সেটা কি হবে? ই, এটা অবশ্যই আর এবং টি এর অপেক্ষক, তাই ই ব্র্যাকেটে আর টি লিখছি মানে ফাংশন অফ আর টি, এটা বোঝানোর জন্য, ইজ ইকুয়াল টু ই জিরো টু দি পাওয়ার, ই জিরোর মাথায় ভেক্টর স্মল ই টু দি পাওয়ার মাইনাস বিটা এন ক্যাপ, এন ক্যাপ হচ্ছে একটা ইউনিট ভেক্টর, স্মল আর একটা ভেক্টর মানে পজিশন ভেক্টর, এর সঙ্গে গুণ হবে ই টু দি পাওয়ার আই, একইভাবে আলফা এন ক্যাপ ডট আর মাইনাস ওমেগা টি। ঠিক আছে, সিমিলারলি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটার ক্ষেত্রেও কেমন হবে? বি নট ই টু দি পাওয়ার মাইনাস বিটা এন ক্যাপ ডট আর ভেক্টর গুণ ই টু দি পাওয়ার আই আলফা এন ক্যাপ ডট আর ভেক্টর মাইনাস ওমেগা টি। ঠিক আছে, তাহলে এই যে দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে এবার একটু এক্সপ্লেন করা দরকার। দেখো এই যে টার্মটা এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস বিটা এন ক্যাপ আর ভেক্টর, এটাকে বলা হয় অ্যাটেনুয়েশন ফ্যাক্টর। হ্যাঁ, অ্যাটেনুয়েশন মানে হচ্ছে যেটা ক্রমাগত সময়ের সঙ্গে সঙ্গে কমে যায়। এবার এখানে কি কমে যায়? যেহেতু এটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের অ্যামপ্লিটিউড হচ্ছে ই নট, এটা ম্যাক্সিমাম একটা ভ্যালু, এই জিনিসটার মান সময়ের সাথে সাথে ধীরে ধীরে কমে যেতে থাকে। যদি এর অ্যামপ্লিটিউডটা প্রথমে হাই হয়, দেন এটা আস্তে আস্তে এরকম করে কমে যেতে থাকে। তাহলে এই যে অ্যাটেনুয়েশন ফ্যাক্টর, এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, এর গুরুত্বটা হচ্ছে যখন ফর এ গুড কন্ডাক্টর, দাঁড়াও, নন কন্ডাক্টিং মিডিয়ার ক্ষেত্রে নন কন্ডাক্টিং মিডিয়া, এটা লিখে ফেলো আগে, তারপরে গুড কন্ডাক্টরের জন্য বলছি। ফর নন কন্ডাক্টিং মিডিয়া, যদি একটা মাধ্যম কন্ডাক্টিং না হয়ে থাকে তাহলে তার জন্য সিগমাটা 0 এবং বিটাটাও 0 হবে। ঠিক আছে, তার মানে সেখানে কোনো অ্যাটেনিউশন হচ্ছে না, তার মানে দেয়ার ইজ নো অ্যাবজর্পশন। কিসের অ্যাবজর্পশন? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কোনো অ্যাবজর্পশন হচ্ছে না। ঠিক আছে, ফর এ গুড কন্ডাক্টর সিগমা ইকুয়ালস টু ওমেগা এপসাইলন, এবং এই ভ্যালুটা মাস্ট বি মাচ গ্রেটার দ্যান 1। ঠিক আছে, তাহলে আলফার ভ্যালু কী হবে? আলফার ভ্যালুটা কী হবে তাহলে? আলফার যে ইকুয়েশনটা আছে তোমরা খাতায় দেখো, আমি এখানে সরাসরি লিখছি। আলফার ভ্যালু হবে ওমেগা রুট ওভার মিউ এপসাইলন ভাগ 2, আর স্কোয়ার রুটের নিচে যেটা ছিল রুট ওভার 1 প্লাস সিগমা ভাগ ওমেগা এপসাইলন স্কোয়ার, ওইটা যেটা হবে সেটা আসবে আলটিমেটলি সিগমা ভাগ ওমেগা এপসাইলন। আর যেহেতু এটা একের থেকে অনেক বেশি, তাই +1 -1 কোনো ফ্যাক্টর নয়, ওটা থাকা না থাকা ওটা ধর্তব্যের মধ্যেই পড়বে না। ফলে এই যে ব্র্যাকেটের যে টার্মটা, এই যে থার্ড ব্র্যাকেটের ভেতরে যেটা ছিল, সেই টার্মটাকে আমরা পুরোপুরি লিখতে পারছি সিগমা ভাগ ওমেগা এপসাইলন তার স্কোয়ার রুট। তাহলে এটাকে ফার্দার যদি আমরা ক্যালকুলেট করলে কি পাচ্ছি? অর আলফা ইজ ইকুয়াল টু পাচ্ছি রুট ওভার মিউ সিগমা ওমেগা ভাগ 2, মিউ সিগমা ওমেগা ভাগ 2। একইভাবে অ্যান্ড বিটা
বেটাও যদি হিসেব করো তাহলে এটা হবে মিউ সিগমা ওমেগা ভাগ 2, ঠিক আছে? তাহলে এইখানে যে এখানে যে বিটাটা পাচ্ছি, বিটা এবং আলফার যে ভ্যালুটা পেলাম, এগুলো কিন্তু সব কন্ডাক্টিং মিডিয়ার জন্যই পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এই কন্ডাক্টিং মিডিয়ার ক্ষেত্রে বিটার যে ভ্যালুটা পাচ্ছি, এখানে বিটার এই মানটা দেখো, এখানে বিটা 1 ভাগ বিটা যে রাশিটা আসছে, এটার একটা মিনিং আছে। বিটা মানে হচ্ছে অ্যাটেনুয়েশন, আমি আগেই বলেছি অ্যাটেনুয়েশন। আর 1 ভাগ বিটা যেটা, এটা হচ্ছে একটা ডেপথ বোঝায়, যেখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা একটা কন্ডাক্টিং মিডিয়ার মধ্যে প্রবেশ করে এবং প্রবেশ করতে করতে আস্তে আস্তে ড্যাম্প করে যায়, মানে আস্তে আস্তে কী হয়, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা আস্তে আস্তে ওর ইন্টেন্সিটিটা কমে যায়। তাহলে বিটা যদি সেই অ্যাটেনুয়েশনের ব্যাপারটাকে বোঝাতে থাকে, তাহলে 1 ভাগ বিটা হচ্ছে যে ডেপথ অ্যাট হুইচ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এন্টারিং ইন্টু এ কন্ডাক্টিং মিডিয়া ইজ ড্যাম্পড টু 1 ভাগ ই অফ ইটস ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে? ই হচ্ছে এক্সপোনেনশিয়াল, যেটাকে আমরা ই বলি। তাহলে এর ইনিশিয়াল যে অ্যামপ্লিটিউডটা, সেই ইনিশিয়াল অ্যামপ্লিটিউডের 1/e অংশ কমে যাবে কন্ডাক্টিং মিডিয়ার মধ্যে যখন এটা ঢুকবে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা ধরো এটা একটা কন্ডাক্টিং মিডিয়া, তার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এসে পড়লো, তাহলে এর ভেতরে ঠিক কতটা গেলে পরে এর এইখানকার যে অ্যামপ্লিটিউডটা ছিল, সেই অ্যামপ্লিটিউডের 1/e অংশ হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু আর এটা হচ্ছে ফাইনাল ভ্যালু। 1/e অংশ মানে তো অনেক কম ভ্যালু। তাহলে এই যে ডেপথটা, সেই ডেপথের মেজারমেন্টটা কীভাবে করছে? 1 ভাগ বিটা দিয়ে। এবং এই কারণে এই জিনিসটাকে, এই যে ডেপথটাকে বলা হচ্ছে, এর নাম আছে একটা স্কিন ডেপথ। এই স্কিন ডেপথকে আমরা ডেল্টা দিয়ে লিখতে পারি। তাহলে এই ডেল্টার ভ্যালু, ডেল্টা স্কিন ডেপথ ইকুয়ালস টু 1 ভাগ বিটা, এবং বিটার মানে হচ্ছে √ মিউ সিগমা ওমেগা ভাগ 2। তাহলে স্কিন ডেপথের ফর্মুলা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এই যে এটা একটা ফর্মুলা পেলাম, সেটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য কাজে লাগবে। ফর্মুলা টু বি ইউজড ফর সলভিং নিউমেরিক্যালস, এই ফর্মুলাটা মাথায় রাখবে, খাতায় নোট করে রাখো, এটা খুব কাজের একটা ফর্মুলা, ঠিক আছে? এবার আরেকটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনটা এটাই যে এই ক্যালকুলেশনটা যেটা এখন করব, সেটা কিন্তু তোমাকে এটা বুঝতে সাহায্য করবে বা এটা প্রমাণ করতে সাহায্য করবে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আর ওয়েভের প্রোপাগেশন যেদিকে হচ্ছে। আমি এর আগে একটা ছবি এঁকেছিলাম, তখন রাকিব এসে পৌঁছায়নি, রাকিব তখন ঢোকেনি ভেতরে। এখানে দেখো আমি বলছি যে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ধরে নাও এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। সবসময় জন্য কী হয়, ইলেকট্রিক ফিল্ড এরকম ট্রান্সভার্স ওয়েভ, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড তার সঙ্গে ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে, ঠিক আছে? ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, এটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। আর এই দিকটা কি বোঝাচ্ছে? এই দিকটা হচ্ছে ওয়েভ প্রোপাগেশন, এটা কে দিয়ে বোঝানো হয়, কে ভেক্টর। তাহলে এই দিকটা যদি ইলেকট্রিক ফিল্ড হয়, এই দিকটা যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে এই দিকটা হচ্ছে ওয়েভ প্রোপাগেশন। কে ইজ নাথিং বাট এ প্রোপাগেশন। প্রোপাগেশন মানে হচ্ছে কি, মানে আর কি যে ওই ওয়েভটা যেদিকে যাচ্ছে তার দিকটাকে নির্দেশ করবে। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, এরা এই যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, এটাকে ই ভেক্টর বলা হয়। আর বি ভেক্টর যেটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। হ্যাঁ, পারপেন্ডিকুলার ডিরেকশানে এটা ভাইব্রেট করে, এই দুটো ভেক্টর। এবং এরা যেই দিকে ভাইব্রেট করে তার সঙ্গে ঠিক লম্ব অভিমুখে, মানে নর্মাল ডিরেকশানে ওয়েভটা মুভ করে, প্রোপাগেট করে। তাহলে একটা ওয়েভ যদি জেড অ্যাক্সিস বরাবর মুভ করে, তাহলে তার ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা এক্স আর ওয়াই অ্যাক্সিসে ভাইব্রেট করবে। আর এটা একটা ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ মানেই হচ্ছে যেদিকে ওয়েভটা যাবে তার সঙ্গে লম্ব অভিমুখে তরঙ্গটা ভাইব্রেট করে। তা ট্রান্সভার্স ওয়েভের নিয়মই তাই। এইবার এইখানে আমরা কি জানি, এটা আমরা জানি, কিন্তু এটা প্রমাণ করতে হবে যে ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড আর ওয়েভ প্রোপাগেশন ভেক্টর, এরা যে পরস্পর লম্ব, সেটা কিন্তু প্রমাণ করতে হবে। এবং সেই প্রমাণটাই অনেক সময় পরীক্ষায় দেয়, যে প্রমাণ করে দেখাও যে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ওয়েভ প্রোপাগেশন ভেক্টর দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। এটা প্রমাণ করে দেখাও। তাহলে এটা প্রমাণটা আমি এখন করছি। তাহলে এটা প্রমাণ করতে গেলেও ম্যাক্সওয়েলের সেই ইকুয়েশনটা লাগবে। তাহলে ম্যাক্সওয়েলের সেই ইকুয়েশন কি আছে? ম্যাক্সওয়েলের ইকুয়েশন তোমরা সবাই জানো যে ডেল ডট ই
is equal to 0, del dot H is equal to 0, del cross E is equal to minus mu del H del T, আবার একইভাবে del cross H is equal to কী হবে, কি যেন আছে, del cross H is equal to হচ্ছে sigma E প্লাস এপসাইলন del E del T। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সওয়েল ইকুয়েশন। এগুলো তো প্রুফ করতে দিবে যে ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলো, বুঝলাম, কিন্তু এগুলো কি মুখস্থ করে রাখতে হবে নাকি অন্য কোনো উপায় আছে যে এইভাবে মনে থাকবে? এটা তুমি বারবার লিখলেই তোমার দেখবে মনে থাকবে। হ্যাঁ, ম্যাক্সওয়েলের ইকুয়েশনগুলো প্রমাণ তো দেয়ই, প্রমাণ তো দিতেই পারে যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই ইকুয়েশনগুলো প্রমাণ করো, দিতেই পারে। যেমন আমি ফার্স্ট যে লেকচারটা দিয়েছিলাম সেই লেকচারের মধ্যে ওইটা আছে, প্রমাণগুলো আছে কীভাবে এলো গাউসের থিওরেম থেকে, অ্যাম্পিয়ারের সার্কিটাল ল থেকে। হ্যাঁ, তো এইবার লাস্ট ইকুয়েশন যেটা, সেটা কি করে এলো, ওখানে ডিসপ্লেসমেন্ট কারেন্টের কনসেপ্টটা বলেছি, এগুলো সব লেকচার 1-এ আছে। এবার তোমাদের যেটা হবে, এই জিনিসগুলি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি পড়তে গেলে এই 4টে ইকুয়েশন দেখবে আ কখনো মতো মনেই রাখতে হবে। ঠিক আছে, বিভিন্ন মিডিয়ার জন্য কেমন হবে না হবে এগুলো মনে রাখতে হবে। তাহলে এই 4টে ইকুয়েশন দিয়েই দেখবে সমস্ত কিছু এক্সপ্লানেশনটা সম্ভব হচ্ছে। তাহলে এখানে আমাদের যে কোশ্চেন হচ্ছে, দেখাও যে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আর ওয়েভ প্রোপাগেশন ডিরেকশন, এই যে ওয়েভ যেদিকে মুভ করে, এই 3টে দিক পরস্পর লম্ব, এটা প্রমাণ করে দেখাও। সেই প্রমাণটা আমি এখন করে দেখাচ্ছি। তাহলে সেই প্রমাণ করার জন্য আমাদের ম্যাক্সওয়েলের এই 4টে ইকুয়েশনের প্রতি শরণাপন্ন হতেই হবে। এই যে ফোর্থ ইকুয়েশনটা থেকে আসছি, হ্যাঁ, থার্ড ইকুয়েশন থেকে, ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশনটা কি, ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস মিউ ডেল এইচ ডেল টি, এটাই তো। তাহলে ডেল ক্রস ই মানে হচ্ছে আই কে ভেক্টর ক্রস ই, আবার ডেল ডেল টি অফ এইচ মানে হচ্ছে মাইনাস আই ওমেগা এইচ। এর আগে এটা প্রমাণ করেছি, মনে আছে সেকেন্ড লেকচারে, যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম ফার্স্ট লেকচারে, তারপর সেকেন্ড লেকচারে প্রমাণ করলাম, মনে পড়ছে তো, যে ডেল ক্রস সমান লেখা যায় আই কে ক্রস, আর ডেল ডেল টি দিয়ে কোনো ভেক্টর থাকলে সেটাকে লেখা যায় মাইনাস আই ওমেগা। তাহলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, এখানে আই হচ্ছে কমপ্লেক্স নাম্বার, তাহলে দুদিকেই আই আছে, মানে হচ্ছে আই দুটো আমরা ভাগ করে ক্যান্সেল করে দিলাম, তাহলে মিউ ওমেগা এইচ হলো। এই যে ইকুয়েশনটা, এটা কি বলছে বলো তো, ধরো দুটো ভেক্টর এ আর আরেকটা ভেক্টর বি, তাহলে এ ক্রস বি যদি করি, তাহলে এ ক্রস বি এর ডিরেকশন হচ্ছে এ আর বি যে সারফেসের উপর আছে সেই সারফেসের সঙ্গে লম্ব ডিরেকশনটাই হচ্ছে এ ক্রস বি এর ডিরেকশন, তাই না? এটা ভেক্টরের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি। তাহলে এইখানে দেখো কে আর ই যে দিকে আছে, যে তলের উপরে আছে, তার সঙ্গে লম্ব তল হচ্ছে এইচের দিকটা। তার মানে কি, কে আর ই যে সারফেসের উপর আছে সেই সারফেসের সঙ্গে লম্ব হচ্ছে এইচ। হ্যাঁ, তার মানে এইচ হচ্ছে, তাহলে এইচ ইজ পারপেন্ডিকুলার টু কে অ্যান্ড ই। বোঝা গেল তো, এইচটা কে আর ই এর সাথে পারপেন্ডিকুলার, এটা ক্লিয়ার হয়ে গেল। এইবার সিমিলারলি আমি এবার কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ফোর্থ যে ইকুয়েশনটা আছে, ফোর্থ ইকুয়েশনের ক্ষেত্রে সেটা ধরে নাও, ফোর্থ ইকুয়েশনের ক্ষেত্রে কি আসবে, ডেল ক্রস এইচ ইজ ইকুয়াল টু সিগমা ই প্লাস এপসাইলন ডেল ই ডেল টি। তাহলে ডেল ক্রস এইচ মানে হচ্ছে আই কে ক্রস এইচ, ঠিক আছে। সিগমা ই থাকুক নিজের জায়গায়, এটা মাইনাস আই ওমেগা এপসাইলন ই হয়ে গেল। অর্থাৎ এখানে আই কে ক্রস এইচ ইজ ইকুয়াল টু মাইনাস আই স্কোয়ার সিগমা ই মাইনাস আই ওমেগা এপসাইলন ই ভেক্টর। মাইনাস আই স্কোয়ার কেন দিলাম বুঝতে পারছো, আই স্কোয়ার মানে -1, তাহলে মাইনাস আই স্কোয়ার মানে +1, এই সিগমা ইর আগে +1 আছে, সেটাকে আমরা মাইনাস আই স্কোয়ার দিয়ে লিখলাম। তাহলে আমাদের কি হবে, বাঁ দিকে কে স্কোয়ার এইচ হবে ইজ ইকুয়াল টু মাইনাস আই সিগমা ই প্লাস ওমেগা এপসাইলন ই। তাহলে কে ক্রস এইচ ইজ ইকুয়াল টু হবে মাইনাস আই ওমেগা এপসাইলন প্লাস আই সিগমা ই। যাই হোক, হোয়াট এভার, আমার ই এর সঙ্গে গুণ অবস্থায় যে জিনিসই থাকুক না কেন, বাঁ দিকটা দেখো কে ক্রস এইচ মানে দুটো ভেক্টরের ক্রস গুণ ইজ ইকুয়াল টু
স্কেলার হয়, একটা না ডট গুণ স্কেলার হয়, ক্রস গুণ ভেক্টর গুণ হয়। এই কে ক্রস ই মাল্টিপ্লাই করছি যখন, ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে, ক্রস প্রোডাক্ট হচ্ছে, তখন ই ভেক্টরটা পাচ্ছি। তার মানে কি কে আর এইচ যে সারফেসের উপরে আছে তার সঙ্গে লম্ব দিকে হচ্ছে ই ভেক্টর। ঠিক আছে, তাহলে এখানে ই ইজ পারপেন্ডিকুলার টু কে অ্যান্ড এইচ ভেক্টর। বুঝতে পারলে? তাহলে এইখান থেকে কনক্লুশন পেলাম এটা, আর এইখান থেকে কনক্লুশন পেলাম এইটা, যে এইচ ইজ পারপেন্ডিকুলার টু কে অ্যান্ড ই, আর ই ইজ পারপেন্ডিকুলার টু কে অ্যান্ড এইচ। তাহলে বোঝো ভালো করে, এইখান থেকে আমরা কনক্লুশনে এসেছি এইচ হচ্ছে কে আর ই এর সঙ্গে লম্ব, আবার এখান থেকে কনক্লুশন নিলাম যে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে ই হলো কে আর এইচ এর সাথে লম্ব। তাহলে আমরা এই দুটো থেকে কনক্লুশনে 1 আর 2, এই দুটো স্টেটমেন্ট থেকে কি কনক্লুশন করতে পারি, যে ই ইজ পারপেন্ডিকুলার টু এইচ and h is perpendicular to k and also k is perpendicular to e and h। ঠিক আছে, মানে এই তিনটেই হচ্ছে k, e আর h, k ভেক্টর, e ভেক্টর and h ভেক্টর আর মিউচুয়ালি নর্মাল বা পারপেন্ডিকুলার, নর্মাল মানে লম্ব, পারপেন্ডিকুলার টু ইচ আদার। ঠিক আছে, এইবার যেটা করতে বলবো, তোমাদের একটা হোমওয়ার্ক দেব, যে আমি আসলে এই কন্ডাক্টিং মিডিয়ার ক্ষেত্রে যেটা পড়ালাম সেটা তোমরা ইয়ের জন্য করবে, কি বলে, ডাইইলেকট্রিক মিডিয়ার জন্য করবে। ঠিক আছে, যে ডাইইলেকট্রিক মিডিয়ার ক্ষেত্রে কি হচ্ছে। তাহলে ফর ডাইইলেকট্রিক মিডিয়া, ফর ডাইইলেকট্রিক মিডিয়া ম্যাক্সওয়েলস ইকুয়েশন কি হবে, মানে ম্যাক্সওয়েলস ইকুয়েশন কি হবে, ডেল ডট ই ইকুয়ালস টু 0, ডেল ডট বি ইজ ইকুয়াল টু 0, ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস মিউ ডেল এইচ ডেল টি, ডেল ক্রস এইচ ইজ ইকুয়াল টু, বলে এবার কী হবে, এপসাইলন ডেল ই ডেল টি। এটা কার ক্ষেত্রে, ডাইইলেকট্রিক মিডিয়ার জন্য। কেন, কারণ ডাইইলেকট্রিক মিডিয়ায় কিন্তু কন্ডাক্টিভিটি 0 হয়। তাহলে এই যে ফোর্থ যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কিন্তু একটু কেয়ারফুলি লিখতে হবে, কারণ এখানে সিগমা ই পার্টটা থাকবে না, কারণ সিগমার মান তো 0। তাহলে এই যে একইভাবে তোমরা, আমি যেমন তোমাদের ফ্রি স্পেসের ক্ষেত্রে ওয়েভ ইকুয়েশন এনে দিলাম, তাহলে তারপরে কন্ডাক্টিং মিডিয়ার জন্য এনে দিলাম, তাহলে তোমরাও কি করবে, এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা মন দিয়ে করবে নিজেরা, করলে দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে কি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়তে গিয়ে। তাহলে এখানে যেটা করবে, ফাইন্ড 1 নম্বর ওয়েভ, দাঁড়াও ওয়েভ না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশন, ফাইন্ড EM wave equation for dielectric media। 2 নম্বর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশন পাওয়ার পরে ফাইন্ড দি প্লেন ওয়েভ সলিউশন, প্লেন ওয়েভ সলিউশন, ফাইন্ড কে স্কোয়ার। এটা বের করে দেখো কি আসছে, এটা কি কমপ্লেক্স আসবে, উইল ইট কাম অ্যাজ এ কমপ্লেক্স নাম্বার অর রিয়েল নাম্বার অনলি, কি আসছে দেখো। ঠিক আছে, আমরা কন্ডাক্টিং মিডিয়ার ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার পেয়েছি, তাহলে যাই আসুক না কেন সেখান থেকে তোমরা প্লেন ওয়েভের সলিউশনটা পাবে, মানে ই আর বি এর যে ইকুয়েশনটা সেটা পাবে। হ্যাঁ, এই দুটো ডিরাইভ করো, দেখবে তারপরে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, আরেকটা জিনিস করবে, শো দ্যাট ই এইচ কে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এটাও দেখাবে এর ক্ষেত্রে। ঠিক আছে, আমি যা যা দেখালাম কন্ডাক্টিং মিডিয়া সমান থাকবে না 4 নাম্বারটা, 4 নাম্বারটা, হ্যাঁ এটা সব ক্ষেত্রে একই উত্তরই আসবে, কিন্তু নিজেরা করে দেখো, এটাই বলতে চাইছি। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, নতুন একটা জিনিস বলে রাখি, পয়েন্টিং ভেক্টর। নতুন একটা জিনিস হলো পয়েন্টিং ভেক্টর,
পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টরটা অ্যাকচুয়ালি এনার্জি ফ্লো কে বোঝায়। এনার্জি ফ্লো, এনার্জি ফ্লো বলতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা এনার্জি আছে, এটা ফ্লো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আলো ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাহলে একটা এনার্জি ফ্লো হচ্ছে না? তো সেই এনার্জিটা যে ফ্লো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এনার্জি পার ইউনিট ভলিউম পার ইউনিট টাইম, এইটাকে বলা হয়, এই কোয়ান্টিটিটাকে বলা হয় পয়েন্টিং ভেক্টর। ঠিক আছে, এই পয়েন্টিং ভেক্টরকে কী করে আমরা বের করব, নির্ণয় করব? যেহেতু এটা একটা ভেক্টর, এটা এস দিয়ে বোঝানো হয়, কোথাও এটাকে পি দিয়ে লেখে, পয়েন্টিংয়ে পি নেয়, আমি এখানে এস দিয়ে লিখছি, এস ইকুয়ালস টু ই ক্রস এইচ। তার মানে তুমি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর এই দুটো ক্রস গুণ করলে যে ভ্যালুটা পাচ্ছ সেটাই হলো পয়েন্টিং ভেক্টর, এবং এর ইউনিট কিন্তু হবে ওয়াট, মানে এনার্জি পার মিটার স্কোয়ার। ঠিক আছে, ওয়াট হচ্ছে শক্তির একক, তাহলে ওয়াট পার মিটার স্কোয়ার এটা এই ইউনিটে আসবে। এসআই ইউনিটে যদি লিখি তাহলে এই পয়েন্টিং ভেক্টরটা কিন্তু তোমরা নির্ণয় করবে, এটা তোমাদের কাজ। ঠিক আছে, এবার যদি কোনো একটা স্পেসিফিক সারফেসের মধ্যে দিয়ে, ধরো এরকম একটা সারফেস আছে, এই একটা সারফেসের মধ্যে দিয়ে এই এনার্জি ফ্লো করছে স্পেসিফিক একটা সারফেসের মধ্যে দিয়ে, তো এই সারফেসের অ্যামাউন্ট হচ্ছে ডিএস, তাহলে ই ক্রস এইচ ডট ডিএস। ঠিক আছে, এই সারফেসের মধ্যে দিয়ে টোটাল এনার্জি কতটা ফ্লো করছে। এবার এই সারফেসটা যদি একটা বড় সারফেসের অংশ হয়ে থাকে, বড় একটা সারফেস, তাহলে তার ক্ষেত্রে টোটাল এনার্জি আউটফ্লো কত হবে? আমরা এখানে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল করে দিলাম একটা, টোটাল এনার্জি আউটফ্লো। ঠিক আছে, তাহলে পয়েন্টিং ভেক্টর আর কিছুই না, পয়েন্টিং ভেক্টর হচ্ছে রিপ্রেজেন্টস দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ফ্লোয়িং আউট থ্রু ইউনিট এরিয়া ইন ইউনিট টাইম, যেটা একটু আগে আমরা বললাম যে পয়েন্টিং ভেক্টর হচ্ছে একটা এনার্জি আউটফ্লো থ্রু ইউনিট এরিয়া অ্যান্ড ইন ইউনিট টাইম। কেমন? তাহলে এই পয়েন্টিং ভেক্টরের ফর্মুলা তো বলে দিলাম, তাহলে পয়েন্টিং ভেক্টরের ভ্যালু এই কন্ডাক্টিং মিডিয়ার জন্য, ডাইইলেকট্রিক মিডিয়ার জন্য বা ফ্রি স্পেসের জন্য কেমন হবে সেইটা নির্ণয় করে দেখাবে। ঠিক আছে, এটাও তোমাদের একটা হোমওয়ার্ক। পয়েন্টিং ভেক্টর খাতায় লেখো, পয়েন্টিং ভেক্টর ফর লিনিয়ার আইসোট্রপিক ডাইইলেকট্রিক মিডিয়া, পয়েন্টিং ভেক্টর উড বি, দেখো পয়েন্টিং ভেক্টরের ফর্মুলা হচ্ছে এস ইকুয়ালস টু ই ক্রস এইচ। খেয়াল করবে যখনই ক্রস গুণ থাকবে তখন দেখবে কোন ভেক্টরটা আগে আছে কোনটা পরে আছে। কেউ যদি লিখে ফেলে এস ইজ ইকুয়াল টু এইচ ক্রস ই, তাহলে এটা ঠিক না ভুল? ভুল হবে, ভুল হবে, ঠিক হবে যদি মাইনাস দাও তাহলে ঠিক আছে। হ্যাঁ, ডাইরেকশনটা চেঞ্জ হবে, একদম ঠিক বলেছো। তাহলে যদি এইচ আগে দিতে হয় তাহলে মাইনাস দিতে হবে। আমার মতে এস ইকুয়ালস টু ই ক্রস এইচ এইভাবে লেখো, কোনো ঝামেলা থাকবে না, হ্যাঁ ভুলও হবে না। তাহলে ই ক্রস এইচের ক্ষেত্রে দেখো ই ক্রস এইচ এই জায়গাটা আমরা এটা লিখতে পারবো, দেখো তো, ই ভেক্টর ক্রস কে ক্রস ই ভাগ মিউ ওমেগা। বলো এবার এটা কোথা থেকে এলো? এটা কিন্তু লিখতে পারি আমরা, বলতে পারবে কোথা থেকে এলো? পারবে? দেখো একটু আগে কিন্তু কে ক্রস ই বের করেছিলাম এক জায়গায়, দেখবে এটাকে কে ক্রস ই বার করলাম না এক জায়গায়, দেখাচ্ছি কোথায় বের করলাম। এই দেখো কে ক্রস ই দি সমান সমান এইচ ভেক্টর দিয়ে কি জানো ছিল? হ্যাঁ হ্যাঁ, এই যে ইকুয়েশনটা দেখো, এই যে কে ক্রস এইচ সমান সমান মাইনাস কে স্কোয়ার ই ভাগ মিউ ওমেগা, এই যে লাল কালিতে লেখা দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে ব্যবহার করেই আমরা এখানে লিখতে পারবো একবারে। ফলে এই ফর্মুলাটা কিন্তু মুখস্থ রাখতে হবে। কোন ফর্মুলাটা? তাহলে এখানে আরেকটা ফর্মুলা আমরা পেলাম যেখানে আমরা এটাকে লিখতে পারি কে ক্রস ই ইজ ইকুয়াল টু মিউ ওমেগা এইচ। এইটা কিন্তু আমরা একটু আগে প্রমাণ করেছি, দেখো যেখানে কে আর
এইচ পরস্পর লম্ব দেখালাম না, ওইখানে কিন্তু পেয়েছি দেখো হ্যাঁ, কে এই ক্রস যে ই ইকুয়ালস টু মানটা মিউ এখন ওমেগা বসানো এইচ, হয়েছে। কে ক্রস ই ইকুয়ালস টু মিউ ওমেগা এইচ। তাহলে এই ফর্মুলাটা কিন্তু মুখস্থ রাখতে হবে। তার মানে আমি কী কী ফর্মুলা মুখস্থ রাখতে বললাম? হ্যাঁ, মুখস্থ করাটা অপরাধ না, মুখস্থ রাখাটাই ভালো সবসময়। এবার আমি পড়া না বুঝে মুখস্থ করার বিরোধী সবসময়ের জন্য, পড়া সবসময় বুঝে মুখস্থ করতে হয়। তাহলে এইখানে কিছু কিছু ফর্মুলা যদি আমরা মুখস্থ রাখি তাহলে ঝট করে আমরা করে দিতে পারবো কিছু নিউমেরিক্যাল প্রবলেমস। এইটা মুখস্থ রাখতে হবে, মিউ ওমেগা এইচ ইজ ইকুয়াল টু কে ক্রস ই। আর আরেকটা জায়গায় হচ্ছে কে ক্রস এইচ ইকুয়ালস টু মাইনাস ওমেগা এপসাইলন ই। ওটা যাকে, ওটা এখন লাগছে না, ওটা পরে লিখবে। তাহলে এইখানে পয়েন্টিং ভেক্টরের যে ফর্মুলাটা আমরা পেলাম, হ্যাঁ, পয়েন্টিং ভেক্টরের ক্ষেত্রে এস ইকুয়ালস, পয়েন্টিং ভেক্টর নির্ণয় করছি কার জন্য? একটা আইসোট্রপিক ডাইইলেকট্রিক মিডিয়ার জন্য। তাহলে এইখানে দেখো অর এস ইজ ইকুয়াল টু 1 মিউ ওমেগা। এবার ই ক্রস কে ক্রস ই, এটা একটা ফর্মুলা আছে ভেক্টরের ফর্মুলা, কে ই ডট ই মাইনাস ই বাইরে আসবে কে ডট ই বা ই ডট কে। বেশ, এটা হলো। তাহলে পয়েন্টিং ভেক্টরের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? এস ইকুয়ালস টু 1 মিউ ওমেগা ই ডট ই, মানে দুটো ভেক্টর ডট গুণ, মানে এটা হচ্ছে কে ভেক্টর ই স্কোয়ার, ভালো, মাইনাস ই ভেক্টর কে ডট ই, কে আর ই তো পরস্পর লম্ব, তাহলে দুটো লম্ব ভেক্টরের ডট গুণ মানে 0, তাহলে এই পার্টটা হয়ে গেল 0। তাহলে পয়েন্টিং ভেক্টর ফর আইসোট্রপিক ডাইইলেকট্রিক মিডিয়া কি হচ্ছে? এটা হয়ে যাচ্ছে ই স্কোয়ার ভাগ মিউ ওমেগা, আর এদিকে হলো কে ভেক্টর। ঠিক আছে, তাহলে এই এনার্জি ফ্লো, এইখানে এই যে ইকুয়েশনটা পেলাম পয়েন্টিং ভেক্টরের, আমি একটু আগেই বলেছি পয়েন্টিং ভেক্টর ইজ নাথিং বাট দ্য টোটাল এনার্জি আউটফ্লো পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, রাইট? তাহলে পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম যদি হয়ে থাকে তাহলে এনার্জি আউটফ্লো কোন ডিরেকশনে হয়? বাঁ দিকে এস ভেক্টর ইকুয়ালস টু, দেখো, একটা কনস্ট্যান্ট মাল্টিপল অফ কে ভেক্টর। তাহলে কে ভেক্টরটা হচ্ছে প্রোপাগেশন ভেক্টর, এটা তো প্রোপাগেশন ভেক্টর। আর এস, এটা তো পয়েন্টিং ভেক্টর, মানে এনার্জি আউটফ্লো। তাহলে এস এর ডিরেকশন আর কে ডিরেকশন সেম, তাহলে এনার্জি আউটফ্লো কোন দিকে হচ্ছে? যেদিকে ওয়েভটা প্রোপাগেট করছে। তাহলে আমরা এই ইকুয়েশনটা থেকে বলতে পারি যে এনার্জি যেদিকে ফ্লো করে সেই দিকটা হচ্ছে প্রোপাগেশন ভেক্টরের দিক, মানে তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেদিকে মুভ করছে তার এনার্জিটাও সেই দিকেই মুভ করে, সেটা আমরা এই ইকুয়েশন থেকে বলতে পারি। তাহলে এইটা একটা ফর্মুলা হিসেবে মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, প্লাস এটা একটা ভালো কনক্লুশন দিচ্ছে, একটা অনেক সময় প্রমাণ দিতেই পারে, প্রুফ করতে বলতে পারে যে দেখাও যে এনার্জি আউটফ্লো অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ ইন দ্য ডিরেকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোপাগেশন। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস সেখান থেকে আসতে পারে পয়েন্টিং ভেক্টরের যে মানে পয়েন্টিং ভেক্টরের প্রশ্ন হয়, সেটা হচ্ছে যে যেহেতু কে আর ই পরস্পর লম্ব, যেহেতু কে ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু ই ভেক্টর, তাহলে আমরা জানি কে ক্রস ই ইজ ইকুয়াল টু মিউ ওমেগা এইচ ভেক্টর, এটা আমরা জানি, একটু আগে তো দেখলাম। তাহলে কে আর ই যেহেতু পরস্পর লম্ব, তাহলে কে ক্রস ই মানে হচ্ছে কে ই সাইন 90, একটা ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টরটা কিন্তু এইচের দিকে হবে, কারণ কে ক্রস ই করলে সেটা এইচের দিকটাই বোঝাচ্ছে। তাহলে সাইন 90 মানে 1, বাঁ দিকে পড়ে থাকবে কে ই, আর ডান দিকে পড়ে থাকবে মিউ ওমেগা এইচ। এখানে এইচটাকে আমরা এইচ এন ক্যাপ দিয়ে গুণ করতে পারি, দেখো দুদিকে দুটো ডিরেকশন সেম, আমরা ভেক্টর ফর্মে না লিখলে আসবে কে ই ইকুয়ালস টু মিউ ওমেগা এইচ। এইবার দেখো ই ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে ই ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ ওমেগা নিচে কে এইচ। ঠিক আছে, এবার ওমেগা ইজ ইকুয়াল টু কিন্তু কে সি, এটা কিন্তু মনে রাখবে, এটা এই যে একটা, এটাও একটা ফর্মুলা, ওমেগা ইজ ইকুয়াল টু কে সি। তাহলে ওমেগার জায়গায় যদি কে সি লিখি তাহলে সেটা হবে মিউ, কি লাইটের ওই ভেলোসিটিটা, সি লাইটের ভেলোসিটি, রাইট? ওইটার ভেলোসিটি ঠিক, দেখো ওমেগা ইকুয়ালস টু কে সি, এই ফর্মুলাটাও মুখস্থ রাখবে। তোমরা ফর্মুলাটা লিস্ট বানাও, সেখানে এই ফর্মুলাগুলোকে মার্ক করে রাখবে। আমি যেগুলো মার্ক করে দিচ্ছি সেগুলো ওই ফর্মুলার লিস্টে রাখবে। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের একদম সবসময় ছোটস্থ থাকতে হবে। ঠিক আছে, ওমেগা ইকুয়ালস টু কে সি কেন দেখো আমি বলে দিচ্ছি। কে মানে হচ্ছে 2 পাই ভাগ ল্যামডা, তাহলে কে সি মানে কি হচ্ছে
2 পাই ভাগ ল্যামডা গুণ সি, সি ইজ ইকুয়াল টু আবার হচ্ছে এন ল্যামডা, তাহলে নিচের ল্যামডা উপরের ল্যামডা ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো 2 পাই এন, 2 পাই এন মানে হচ্ছে ওমেগা, ঠিক আছে। তাহলে ওমেগা ইকুয়ালস টু কেসি, এটা কিন্তু আমরা এর আগে ওয়েভ যখন পড়েছি সেখান থেকেই বলতে পেরেছি। তাহলে ফাইনালি কি দাঁড়ালো, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এর ভ্যালু ই ইকুয়ালস টু মিউ সি এইচ। এবার দেখো সি বাদ দিলে পড়ে থাকতে মিউ এইচ মানে হলো বি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, হ্যাঁ। তাহলে ই ইজ ইকুয়াল টু বি সি, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি তোমার কোনো একটা হায়ার সেকেন্ডারিতে এরকম প্রশ্ন ছিল, ধরো যে ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি ভ্যালু বলে দিয়েছে, যে ধরো বি এর ভ্যালু বলে দিয়েছে, এটা নোন ভ্যালু, তাহলে ই কি হবে বের করতে বললো, তাহলে আরামসে ই ইকুয়ালস টু বিসি এই ফর্মুলাটা ইউজ করবো, ঠিক আছে। আবার যদি এইচ বলে দেওয়া থাকে, ধরো বি এর জায়গায় এইচ বলে দিয়েছে, তাহলে তুমি কি করবে, ই ইজ ইকুয়াল টু মিউ সি এইচ করে দেবে, ব্যাস হয়ে গেল। কারণ আমরা জানি বি ইজ ইকুয়াল টু মিউ এইচ, ঠিক আছে। আচ্ছা যাকে, তাহলে এখানে থেকে কি পেলাম, ই ইজ ইকুয়াল টু, তাহলে পাচ্ছি এখান থেকে আরেকটা জিনিস আসবে, দেখো ই ইজ ইকুয়াল টু পেলাম হচ্ছে মিউ সি এইচ। এবার আমি দুদিকে রুট এপসাইলন গুণ করে দিচ্ছি, তাহলে রুট এপসাইলন গুণ করে দিলে কি হবে দেখো, এক্সট্রিমলি সরি এটা মিস করে দিয়েছি লিখতে, হ্যাঁ ওহ কি হচ্ছে, হ্যাঁ আচ্ছা রুট এপসাইলন গুণ করে দিচ্ছি দুদিকে মিউ সি এইচ। এবার রুট এপসাইলন ই, ডান দিকে দেখো সি মানে কি, এটা তো আমরা একটা ডাইইলেকট্রিক মিডিয়ার জন্য বের করছি, তাহলে এখানে স্পিড যেটা সি সেটা হচ্ছে রুট ওভার মিউ এপসাইলন, তাহলে এখানে রুট ওভার মিউ এপসাইলন যদি গুণ করে দিই তাহলে এখানে আসবে রুট ওভার মিউ ভাগ এপসাইলন। এক্সট্রিমলি সরি আমার লিখতে ভুল হয়ে যাচ্ছে বারবার, হ্যাঁ রুট এপসাইলন মিউ, সি মানে হচ্ছে 1 ভাগ রুট ওভার মিউ এপসাইলন এইচ। এই এপসাইলন কেটে গেল, তাহলে বাঁ দিকে পড়ে থাকলে রুট এপসাইলন ই, ডান দিকে পড়ে থাকলে দেখো একটা রুট মিউ নিচে আর উপরে হচ্ছে মিউ, তাহলে এটা হবে রুট ওভার মিউ এইচ। এইবার দুদিকে হাফ গুণ করে দিলাম, না এখন না সরি, দুদিকে হাফ এখন না, একটা স্টেপ করে নিই, দুদিকে স্কোয়ার করে দিই আগে, হ্যাঁ দুদিকে স্কোয়ার করে দিলে কি হবে, এপসাইলন ই স্কোয়ার ইজ ইকুয়াল টু মিউ এইচ স্কোয়ার, ঠিক আছে। এইবার আমি দুদিকে হাফ নিয়ে নেব, হাফ এপসাইলন ই স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ মিউ এইচ স্কোয়ার। এই যে টার্মটা বাঁ দিকে দেখো, এপসাইলন হচ্ছে ওই একটা মিডিয়ার ক্ষেত্রে ইলেকট্রিক পারমিটিভিটি, আর ই হলো ইলেকট্রিক ফিল্ড, আর ডান দিকে মিউ হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, আর এইচ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে বাঁ দিকের যে এই পার্টটা, এই রাশিটা, এটাকে বলা হয় ইলেকট্রিক এনার্জি, এটা কিন্তু এনার্জির এক্সপ্রেশন, আর ডান দিকের যে পার্টটা এটা হচ্ছে ম্যাগনেটিক এনার্জি, ঠিক আছে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, এখান থেকে কি কনক্লুশন আসতে পারে, এখান থেকে কি কনক্লুশন, প্রত্যেকটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন একটা করে সিদ্ধান্ত দিচ্ছে আমাদেরকে, কি কনক্লুশন দিচ্ছে সেটা হলো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি এটা ইকুয়ালি শেয়ার হয়, ইএম এনার্জি, ইলেকট্রোম্যাগনেটিক কথাটাকে সংক্ষেপে লিখছি ইএম, এই যে ইএম এনার্জিটা ইজ ইকুয়ালি শেয়ার্ড between electric and magnetic fields. তাহলে ফর ফ্রি স্পেস, এটা যেমন আমরা ডাইইলেকট্রিক মিডিয়া, আইসোট্রপিক ডাইইলেকট্রিক মিডিয়ার ক্ষেত্রে করেছি, তাহলে ফর ফ্রি স্পেস এই ইকুয়েশনটা কি আসবে, হাফ এপসাইলন নট ই জিরো সরি ই স্কোয়ার ইকুয়ালস টু হাফ মিউ নট এইচ স্কোয়ার। এটা হচ্ছে ফ্রি স্পেসের জন্য আসবে, যদি তোমরা একইভাবে হিসেব করো এটা পাবে, ঠিক আছে। এই যে ইকুয়েশনটা, এইটা এবং এইটা, এই দুটো ইকুয়েশন এটাই বোঝায় যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ইকুয়ালি শেয়ার্ড হয় ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যতটা এনার্জি ক্যারি করে, ম্যাগনেটিক ফিল্ডে ততটা এনার্জি ক্যারি করে, এবং টোটাল এনার্জিটা
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেদিকে প্রোপাগেট করে সেই দিকে মুভ করতে থাকে এনার্জিটা। ঠিক আছে, ব্যাস তাহলে আজকের মতো এইটুকুই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো।